তো আজকে আমাদের কথা ছিল আমরা রিয়াক্ট স্টার্ট করবো, তাই তো? রিয়াক্ট স্টার্ট করতে হলে আমাদের সবার প্রথমে লাগে নোড। নোড আমাদের গত জাভাস্ক্রিপ্ট যখন করছিলাম তখনই ইনস্টল করছিলাম। তো নোড আলাদা করে দেখানোর কিছু নাই। এখানে এনপিএম নামে একটা ব্যাপার আছে, এনপিএক্স নামে একটা ব্যাপার আছে, এই জিনিসগুলো আমাদের সামনে আসে। ঠিক আছে? তো আমরা এই ফোল্ডারে আমরা সব কিছু সাধারণত রাখি। তা আমরা এই ফোল্ডারে সিএমডি দিব। ঠিক আছে? সিএমডি দেওয়ার পরে আমরা লিখবো npx। npx হচ্ছে নোড প্যাকেজ এক্সিকিউটর। ঠিক আছে? এরকমই কিছু একটা np এক্সিকিউট, নোড প্যাকেজ এক্সিকিউট। তো নোডের যত প্যাকেজ আছে ওই প্যাকেজগুলো সে ডাউনলোড করে, এক্সিকিউট করে। ঠিক আছে? তো npx লেখার পরে আমরা যেহেতু রিয়াক্টের বানাবো, তাহলে আমাদের কি লিখতে হবে? x get reactor। ঠিক আছে? আমাদের যেটা এই যে npx লিখছি, এখানে লিখবো ক্রিয়েট, CREAT, তারপর একটা স্ল্যাশ, এরপরে লিখবো কি, react, তারপরে লিখবো কি, app। এরপরে ওই অ্যাপের নাম দিব, কি অ্যাপ বানাবো সেইটার নাম। তো আমরা কি অ্যাপ বানাবো? ধরেন আমরা ক্যালকুলেটর অথবা ধরেন ফ্রন্ট এন্ড বানাইতেছি, তাই না? তো ফ্রন্ট এন্ডই লিখলাম, ল্যান্ডিং পেজ বানাবো, তো আমরা লিখলাম ল্যান্ডিং, ল্যান্ডিং, ল্যান্ডিং পেজ। সে কি করবে? এই ল্যান্ডিং পেজ নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করবে, ওই ফোল্ডারের ভিতরে রিয়াক্টের যত যা আছে, আমরা যেমন জ্যাঙ্গোতে পিপি ইনস্টল জ্যাঙ্গো লিখতাম, এরপরে একটা প্রজেক্ট বানাতাম না, স্টার্ট প্রজেক্ট। এইটা হচ্ছে ওই স্টার্ট প্রজেক্টে যায়, ক্রিয়েট, ক্রিয়েট রিয়াক্টার। ঠিক আছে? এইটুকু হচ্ছে ওই স্টার্ট প্রজেক্টে যায়। আর আমরা যে নামটা দিতাম ওই নামটা হচ্ছে ল্যান্ডিং পেজ, অথবা আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিন। তাহলে এনপিএক্স, এনপিএক্স লিখতেছি, এনপিএক্স এর জায়গায় আমরা ওখানে কি লিখতাম? পাইথন লিখতাম। তারপর ওখানে ম্যানেজ ডট পিওয়াই লিখতাম, এখানে ম্যানেজ ডট পিওয়াই নাই, এখানে লিখতো, ওখানে স্টার্ট প্রজেক্ট লিখতাম, এখানে লিখলাম ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। ঠিক আছে? রিয়াক্ট অ্যাপ এটা লিখতেই হবে, এনপিএক্স লিখতেই হবে, এরপরে আমরা প্রজেক্টের নামটা লিখে দিই। ঠিক আছে? লেখার পরে সে রিয়াক্টের যত কিছু আছে সব কিছু ডাউনলোড করবে। দেখো, রিয়াক্ট, রিয়াক্ট ডোম, রিয়াক্ট স্ক্রিপ্ট, সিআরএ টেমপ্লেট, এগুলো সব সে ডাউনলোড করবে। ঠিক আছে? তো রিয়াক্ট ডাউনলোড, রিয়াক্ট ডোমটা কি, ডোম কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই টাইপের কিছু। এরপরে রিয়াক্ট স্ক্রিপ্ট, মানে রিয়াক্টের যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে সিআরএ টেমপ্লেট, আমরা তো টেমপ্লেট দেখছি না জ্যাঙ্গোতে, ওই টেমপ্লেটটাই এখানে আলাদাভাবে। ঠিক আছে? তো এইখানে তো আমাদের হচ্ছে এক্সএমএল দিয়ে কাজ করতে হয়, আমরা এইচটিএমএল শিখছি, এইচটিএমএলটাই আমরা এক্সএমএল হিসেবে ইউজ করব। এক্সএমএল, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সেকেন্ড কোর্স। এটা কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এটার কোনো রিপোর্ট? হ্যাঁ, এটা হচ্ছে রবিবারে আর হচ্ছে মঙ্গলবারে আছে। তবে এটা এখনো ফিক্স না, এটা চেঞ্জ হইতে পারে সামনের সপ্তাহে। চেঞ্জ হলে আমি আপনাকে জানাই দেব। ও আচ্ছা, এটা মাইদুল রাখতো কিন্তু এখন আর রাখে। ও কি এখন অ্যাডমিশনের দায়িত্বে? এখন সব জায়গায় চালাইতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট মানে কি, যত জায়গায় বিজনেস আছে সব জায়গায় থাকলে বানাইতে হবে। একদিন তারা কামড় সারের জায়গায় বসবে। একজন অনলাইনে, একজন আর একজন রাস্তায়, তিনজনই স্টুডেন্ট। বাকি সব ড্রপ। টাকা দিছে যা দিছে, প্রায় 1,000 টাকা লস গেছে।
আমার এপিক নিয়ে হচ্ছে 1650 টাকা লস। হ্যাঁ, নেট তো কাজ করতেছে না, ইনস্টলই হইতেছে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হওয়ার পরে আমাদেরকে বলতেছে উই সাজেস্ট দ্যাট ইউ বিগিন বাই টাইপিং এটা, ঠিক আছে। আমাকে টাইপ করা থেকে আমি কপি করলেও হচ্ছে, ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এরকমও করা যায়, আবার টাইপও করতে যায়, ঠিক আছে। এটার মানে কি, ল্যান্ডিং পেজ নামে আমার অলরেডি একটা কি ফোল্ডার তৈরি হয়েছে। এই দেখেন ল্যান্ডিং পেজ নামে আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে, মানে এই ল্যান্ডিং পেজের ভিতরে যা আছে সবগুলাকে সে কাজ করতে যাচ্ছে। তো আমরা সিডি দিলে ল্যান্ডিং পেজের ভিতরে ঢুকবো, তাই সিডি দিয়ে ল্যান্ডিং পেজ, এগুলো তো আমরা আগেই করছি, সিডি দিয়ে কিভাবে ঢুকতে হয়। তো ঢুকে গেছে, এই যে দেখেন ল্যান্ডিং পেজে ঢুকে গেছি। এখন সে বলতেছে npm স্টার্ট যদি দেন তাহলে কি হয়ে যাবে, প্রজেক্টটা রান হয়ে যাবে। তো আমরা লিখি npm স্টার্ট, ঠিক আছে। স্টার্ট করে দিছে, এই যে আমাকে লোকাল হোস্টে নিয়ে চলে আসছে। লোকাল হোস্টে এসে দেখেন, ওই যে আমরা যেমন ওখানে আহ, একটা নতুন প্রজেক্ট যদি হইতো তখন বলতো না যে ওয়েলকাম, না ইয়া কি স্বাগতম, আপনার হচ্ছে প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে, পাছায় হচ্ছে রকেট ঝুলতো। ওইরকমই এটা রিয়াক্ট হয়ে গেছে, রিয়াক্টটা বনবন করে ঘুরতেছে, ঠিক আছে। এবং লেখছে ইডিট সোর্স কোড, আর হচ্ছে অ্যাপ ডট জেএস সোর্স কোডের ভিতরে অ্যাপ.js নামে একটা ফোল্ডার ফাইল আছে, ওই ফাইলটাকে যদি আপনি চেঞ্জ করেন বা ইয়া করেন, আবার রিলোড দেন, তাহলে এটা আবার চেঞ্জ হবে, ঠিক আছে। আর যদি রিয়াক্ট সম্পর্কে জানতে চান তাহলে লার্ন রিয়াক্টে ক্লিক করলে রিয়াক্টে চলে যাবে, ঠিক আছে। লার্ন লার্ন রিয়াক্ট, এখানে চলে আসলেন, কুইক স্টার্ট কিভাবে করতে হয় সেটা দেখাইতেছে, ঠিক আছে। তো বলতে ফাংশন মাই বাটন এইভাবে লিখতে হয়, এক্সপোর্ট করতে হয় এইভাবে, তারপর অ্যাপ.js এর ভিতরে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাইতেছে। ওয়েলকাম টু মাই অ্যাপ, তারপর আই এম এ বাটন, ঠিক আছে, এই টাইপের জিনিসপত্রগুলো দিচ্ছে। এরকম আরো টুকিটাকি জিনিস এখানে শিখাবে, যেটা আমরা ওই যে জ্যাঙ্গোরও যে ডকুমেন্টেশন আছে ওই রকম। এটা হলো রিয়াক্টের ডকুমেন্টেশন। তা আমরা এগুলো করে দেখবো, ঠিক আছে। তো আমরা এখন কোডটাকে কি করব, ওপেন করব, ঠিক আছে। তো আমাদের এখানে আমাদের কোড যে সাকসেসফুলি হয়েছে সেটা আমাদেরকে এখানে বলতেছে। আর লোকাল হোস্ট অথবা এই যে এই নাম্বার দিয়ে তারপরে 3000 পোর্ট, এই পোর্টে আমাদের কোডটা রান করতেছে, ঠিক আছে। এই যে দেখেন লোকাল হোস্টে 3000, আর ওইখানে কত ছিল, 8000, 8000, ঠিক আছে। তো সেম ওয়ে, তাই না? তাহলে মানে আপনি জ্যাঙ্গো যদি পারেন, রিয়াক্ট কিন্তু কঠিন কিছু না, ঠিক আছে। একেবারে সোজা, একটা পারলে আর একটা পারবে, ঠিক আছে। তাহলে এখানে ডিজাইনে কিছু সেন্স থাকা লাগবে, আর কিছু। এখন যেহেতু আমরা কি করতে চাই, আমাদের কোডটাকে ওপেন করতে চাই, তাহলে আমরা এখানে কন্ট্রোল C দিয়ে আমরা সার্ভার থেকে বের, তাহলে এখন আমরা কি করব, কোডটাকে ওপেন করব, কোড স্পেস ডট ওপেন করে, ওকে ওপেন হয়ে গেছে। তো আমরা বরাবরের মতো জ্যাঙ্গোর মতো এখানে কিছু অলরেডি বিল্ডিং কিছু জিনিস পাচ্ছি, ঠিক আছে। তো রিডমি ফাইলটা কি টাইপের ফাইল, এখানে বলে যে কোথায় কি আছে না আছে, একটা রিডমি, মানে কোথায় কি ভাবে কি তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। আপনি যদি চান তাহলে পড়তে পারেন যে এখানে কোথায় কি আছে, ঠিক আছে। তো বলতেছে npm স্টার্ট দিলে কি হয়, প্রজেক্টটা রান হয়, এটা আমরা অলরেডি করছি। এরপরে npm টেস্ট দিলে টেস্ট করা যায়, এরর গুলা বের করা যায় সেটা বলতেছে। npm রান বিল্ড দিলে কি হয়, যে কোডটা দিছি এই কোডটাকে সে বিল্ড করে, মানে কোথাও কোনো ইনফরমেশন টাইপের কিছু আছে কিনা সেটা বের করে, ঠিক আছে। এই টাইপের অনেক কিছু এখানে দেখতে পাবেন, যে মানে বের হয়ে চলে আসে, ঠিক আছে।
টাইপের অনেক জিনিস, এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা যদি চান তাহলে বের। প্যাকেজ জেসন, জেসন দিয়ে কি করে? জেসন হচ্ছে, জেসনটা কি? জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, অবজেক্ট নোটেশন। এখানে কি থাকে, সব জিনিসগুলা যা যা এখানে জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয়েছে রিঅ্যাক্টের ভিতরে সব কিছু জেসন আকারে তৈরি করা হয়েছে। জেসনটা কি জিনিস? এই ডেটাগুলো অলরেডি কোথাও বানানো আছে এপিআই আকারে, এখানে কি হয়েছে ডেটাগুলোকে পাঠানো হয়েছে জেসন ফরম্যাট। তাহলে জেসন একটা কি ফরম্যাট, ডেটা ফরম্যাট, এটার ভিতরে ডেটা থাকে। তাহলে যত প্যাকেজ ইউজ করা হয়েছে সব প্যাকেজগুলো এখানে ইনফরমেশন এখানে দেওয়া আছে, বুঝতে পারছি? এবং সেটা কি আকারে দেওয়া আছে? জেসন ফরম্যাট, যেন যে কোনো মেশিন এটাকে পড়লে রিড করতে পারে, ঠিক আছে? তাহলে জেসন ফরম্যাটটা হচ্ছে সব মেশিন এটাকে রিড করতে পারে, ক্লিয়ার? সব ধরনের ইঞ্জিন এটাকে রিড করতে পারে। যেমন পেট্রোল, আমাদের পেটটা এক প্রকার ইঞ্জিন না? এখানে যত ধরনের ভোজ্য তেল আছে সব আপনি খাওয়াইতে পারেন, সয়াবিন তেল হোক, তারপরে হচ্ছে এই তিলের তেল হোক, এরপরে আপনার হচ্ছে জলপাইয়ের তেল হোক, এরপরে সয়াবিন তেল হোক, পাম তেল হোক, যত ধরনের তেল আছে খাওয়া, নারকেল তেল হোক, সব আপনার পেটে গেলে পচবে কিনা? তার মানে এটা একটা ইঞ্জিন। তাহলে এইটা যেমন সবাই অ্যাকসেপ্ট করতে পারে, মানে সব তেল অ্যাকসেপ্ট করতে পারে, এরকম আপনার যত ধরনের ডেটা আছে সব ডেটাকে রিড করতে পারে, এরকম একটা ফরম্যাট হলো জেসন ফরম্যাট। তো এই ফরম্যাটে যদি ডেটাটা রাখে তাহলে সব ডেটাগুলো সে কি করতে পারে? ইজিলি রিড করতে পারে। যেমন আমরা এখানে ভিট নামে একটা জিনিস আছে, ওই ভিটটা কত ভার্সন, এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোন ভার্সন ইউজ করতেছি, নোডের কত ভার্সন ইউজ করতেছি, সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্যাকেজ লক, কি ধরনের প্যাকেজ আছে, ওই প্যাকেজ গুলা কিভাবে লক করা আছে, এই জিনিসগুলো এখানে কিছুটা আইডিয়া দেওয়া আছে, ঠিক আছে? তার ভিতরে কি পাবেন। এরপরে গিট, গিটের যত ধরনের আপনি কাজ আছে সব ধরনের কাজ এখানে করতে পারবেন। এরপরে আছে সোর্স ফাইল, যেটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কাজ করার জন্য, ঠিক আছে? এই সোর্স ফাইলের ভিতরে আলটিমেটলি সব ধরনের কাজগুলো আছে। এই সোর্স ফাইলের ভিতরে এই যে অ্যাপ ডট জেএস আছে, জেএস এর ভিতরেই সব ধরনের কোড কি থাকে, অ্যাডজাস্ট করা থাকে, তাই না? এই অ্যাপ ডট জেএস এ দেখেন কি করতেছে, যে এক্সপোর্ট করতেছে, ঠিক আছে? এই এক্সপোর্ট গুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এরপরে ইন্ডেক্স ডট জেএস, ইন্ডেক্স ডট জেএস এ কি করছে এখানে, এটা হলো একটা রুট ফোল্ডার, তাই না? হুম, রুট ফোল্ডারের কাজ কি? রুট ফোল্ডারের কাজ হচ্ছে ওখান থেকে স্টার্ট হয়, ঠিক আছে? আপনি যদি এই রুট ফোল্ডার ফেলে দেন তাহলে আপনার প্রজেক্ট রানই হবে না, কারণ সে কি কোন ফাইলটাকে নিয়ে কাজ করবে সেটা জানেই না। এই জন্য ইন্ডেক্স ডট জেএস হচ্ছে আমাদের কি রুট ফাইল, এই রুট ফাইল থেকে সব ধরনের ফাইল অ্যাড হবে। আমরা যদি ফাংশন মনে থাকে তাহলে মেইন ফাংশনটাকে আমাদের মনে রাখতে হবে, ওই ফাংশনের সাথে যত কিছু অ্যাড আছে, অন্য যত ফাংশন, সব ফাংশনগুলো ওইটার মাধ্যমে রান করা হয়। আপনারা তো সি প্রোগ্রামিং করেন, সি প্রোগ্রামিং বা জাভা যদি করতেন তাহলে বুঝতে পারতেন, সি সি প্লাস প্লাস, সি শার্প, জাভা এগুলোতে কি করে, মেইন নামে একটা ফাংশন থাকে, ওই ফাংশনটা ছাড়া ওই কোনো কিছুই রান হবে না। এবং ওটার সাথে সবকিছু অ্যাড থাকে কোনো না কোনো ভাবে, ঠিক আছে? যেমন এই আঙ্গুলটা আমার সাথে অ্যাড আছে কিনা, কিভাবে আছে? আমার হাতের সাথে হাতই নাই, তাহলে এটা কিভাবে অ্যাড হবে? বুঝতে পারছি? তো সেই রকম আমার যদি রুট না থাকে তাহলে কি থাকবে না, আগাও থাকবে না, ঠিক আছে? তো ইন্ডেক্স ডট জেএসটা হচ্ছে আমার কি সেই রুট, এই রুটের সাথে আমরা কি করতেছি, অ্যাপ ডট জেএস কে অ্যাড করতেছি। এই যে দেখেন ইম্পোর্ট অ্যাপ, অ্যাপকে ইম্পোর্ট করছে কোথায় থেকে? ডট, ডট মানে কি সেম ফোল্ডার, ঠিক আছে? আমরা ডট দিয়ে কাজ করছি মনে আছে, ডট ফোল্ডার দিয়ে, ডট, ডট মডেলস, ডট দিয়ে হচ্ছে আমরা অ্যাডমিন এগুলো লিখছিলাম, কারণ কি ডট মানে কি সেম ফোল্ডার, ঠিক আছে? এখানে জাস্ট একটা স্ল্যাশ দিছে বেশি, এটা মানে সেম ফোল্ডারের ভিতরেই, স্ল্যাশ মানে কি ভিতরে অ্যাপ নামে একটা কি আছে, ফোল্ডার আছে বা ফাইল আছে, ওই ফাইল থেকে আমরা অ্যাপটাকে চাই। অ্যাপটা হয়ে গেছে এখন কি
কম্পোনেন্ট। আমাদের রিয়াক্ট শুরু হয় কি দিয়ে? সবকিছু চলে কম্পোনেন্ট বেস। তাহলে এই অ্যাপটাও এক প্রকার কম্পোনেন্ট। এর এই অ্যাপ আবার কি করতে পারে? আরো 8-10টা কম্পোনেন্টকে নিয়ে কাজ করে। ওই 8-10টা কম্পোনেন্ট আবার 10টা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারে। মানে আমার কম্পোনেন্ট নিয়ে যে কোনো ভাবে আমরা কাজ করতে পারি। আমার ক্লিয়ার? তো ওই কম্পোনেন্টকে নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এরকম ভাবে ইম্পোর্ট করতে হয়। তো এখানে ইম্পোর্টটা আলাদা, আর জ্যাঙ্গোতে ইম্পোর্টটা একটু আলাদা। জ্যাঙ্গোতে আগে লেখে ফর্ম, তারপরে হচ্ছে ইম্পোর্ট, আর এখানে লেখে আগে ইম্পোর্ট পরে ফর্ম। ঠিক আছে? তো দেখেন এই যে রিয়াক্ট ডট স্ট্যাটিক মোড, এখানে অনেক কিছু দেওয়া আছে। আবার এখানে দেখেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই রুট। এই ডকুমেন্ট কোন ডকুমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি, এই রুটটাই বা কোথায়, এই সব যদি বুঝতে হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই জাভা স্ক্রিপ্টে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস, গেট এলিমেন্টস বাই ক্লাস। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে আগে করে আসতে হবে। ক্লাসের সময় এলিমেন্টস হয়, দেখছো কখনো? খেয়াল করে না? এই যে এখানে দেখো গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে হলে একটা, এজন্য গেট এলিমেন্ট। আর যদি গেট এলিমেন্টস বাই ক্লাস দাও তাহলে ওখানে এস যোগ করতে হবে। দেখছো এখানেও চলে আসছে এস। এই যে গেট এলিমেন্টস এস যোগ হয়েছে বাই ক্লাস নেম। ঠিক আছে? এর জন্য অনেকগুলো এলিমেন্ট ইউজ করা যায়, এই জন্য এলিমেন্টস। এটা হচ্ছে আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য। আইডি হলো একটা, আইডিতে এস নাই আর ক্লাসে এস আছে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা রিয়াক্টের একটা অ্যাপ বানানো স্টার্ট করে ফেলছি। ঠিক আছে? এখন হ্যাঁ, শুধু রিয়াক্ট কি আমরা প্রজেক্ট গুলো আসলে এক্সপ্লোর করতেছি যে এখানে আসলে কি কি আছে। হ্যাঁ, তো এখানে মেইন জিনিস যেটা সেটা হলো অ্যাপ ডট জেএস। এতটুকু যদি আপনি বুঝে যান, এবং ইন্ডেক্স ডট জেএস আমাদের কোনো কিছু করার নাই, আমরা সব অ্যাপ ডট জেএস এ কাজ করবো। ঠিক আছে? তো আপনি যদি লেখেন এই যে ইডিট কোড এগুলো যা লেখছে না, এখানে আপনি আপনার নাম লিখেন, বলেন যে আই অ্যাম এ স্টুডেন্ট অফ আসাদ স্যার। ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন এখানে জাস্টের কাজ শেষ। এখানে দেখেন রিলোড যদি দেই, দেখেন নাই। 10 PM আই এম এ স্টুডেন্ট অফ আসাদ স্যার আসছে। ওকে, করো। তাহলে আমরা কি করলাম? জাস্ট লেখাটা চেঞ্জ করলাম পি ট্যাগ দিয়ে। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে একটা ফাংশন লেখা আছে, ফাংশন অ্যাপ। ঠিক আছে? অ্যাপ একটা ফাংশন। আবার এইখানে যে নামটা দেওয়া আছে, আমরা সবসময় কি করতাম? ফাংশনের নাম দিতাম ছোট হাতে। রিয়াক্টের সময় আমরা ফাংশনের নাম দিব সবসময় বড় হাতে। কারণ কি? রিয়াক্টটা ক্লাসের মতো কাজ করবে। রিয়াক্টটা এক সময় যায় আমরা অবজেক্ট বানাইতে পারবো। ঠিক আছে? এই জন্য কম্পোনেন্ট যে নামে হয়, যেমন এখানে আমরা যে নামে দিছি, খেয়াল করো আগে, এখানে যে নামে দিছি অ্যাপ ডট জেএস, এখানেও কিন্তু এ বড় হাতে দিছি। হ্যাঁ, এইখানে যে নামটা দিব ওই নাম দিয়ে একটা কি বানাবো? ফাংশন বানাবো। এটা মানে স্ট্যান্ডার্ড। এটাতে কি হয় যে এই অ্যাপ ডট জেএস এইটাই হচ্ছে আমাদের কি এক প্রকার কম্পোনেন্ট। এখন কম্পোনেন্ট বুঝতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, আমি যদি আরেকটু ভেঙে বলি, এই পি ট্যাগটা দেখছো? এই পি ট্যাগটাকে কি বলি? প্যারাগ্রাফ। আবার এই যে এ ট্যাগটাকে দেখতেছো?
এটাকে কি বলে, অ্যাঙ্কর ট্যাগ। এগুলোকে যেমন এলিমেন্ট বলতেছি, এগুলো যেমন বানানো আছে, এগুলাই আমরা বানাচ্ছি। যেমন অ্যাপ ডট জেএস, এটা বানানো হইলো, এই যে আমরা বানাইলাম, ঠিক আছে। আবার দেখো, এই অ্যাপ ডট জেএসটাকে আমরা কোথায় ইউজ করছি, ইন্ডেক্স ডট জেএস এ। এই যে দেখো, এটাকে ইম্পোর্ট করছি, করার পরে আমরা বললাম এই যে রিয়াক্ট স্ক্রিপ্টের ভিতরে রেন্ডারে, রুট ডট রেন্ডারের ভিতরে অ্যাপটাকে দিয়ে দিছি। এইটাই একটা কম্পোনেন্ট, বুঝতে পারছি। আমরা এটা কিভাবে লিখি, এভাবে লিখি না যে এ, ধরো এ, এভাবে লিখতাম না? তাহলে এই যে এ যেটা লিখলাম, এটাকে আমরা এভাবে দিয়ে দিতাম, ঠিক আছে। অথবা ইমেজ ট্যাগ দেখছি না আমরা, আইএমজি, ইমেজ কি সিঙ্গেল না? সিঙ্গেল করা যায় কিনা তাই বল। এটা যেমন একটা কম্পোনেন্ট, ওইরকম আমরা এই যে অ্যাপকে যে ব্যবহার করলাম, এই অ্যাপটাও একটা কম্পোনেন্ট। এবার বুঝতে পারছি, এইচটিএমএল এর যত বিল্ডিং আছে, ওইরকম আমরা নিজেরাই বানাবো যে এটার কাজ হবে এটা। দিস ইজ কম্পোনেন্ট। ওই কম্পোনেন্টটাকে আমরা আমাদের মতো করে ইউজ করব এটা বানানোর জন্য রিয়েক্ট। আর যেটা বিল্ডিং আছে ওগুলো ইউজ করাটা হচ্ছে এইচটিএমএল এর কাজ, বুঝতে পারছি। এখন ওই যে এইচটিএমএল এ যা বানাইছি, যা ওটার ভিতরে কাজ করা যায় যতটুকু, অতটুকুই তো শেষ, এর বেশি তো করতে পারি না। এখন আমরা রিয়েক্টে এসে নিজেদের মতো করে কম্পোনেন্ট বানাবো আর নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো, ওইটাকে আবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো এইচটিএমএল ট্যাগের মতো, বুঝতে পারছি। দিস ইজ দ্য কম্পোনেন্ট বেস থিং, ঠিক আছে, এইচটিএমএল। এখন দেখো, একটা ফাংশন বানাইছি, ফাংশনের ভিতরে অ্যাপ নামে একটা জিনিস বানাইছি, ঠিক আছে। এবার ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঘেরে দিছি, এর ভিতরে দেখো রিটার্ন করে দিছি কি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস। হ্যাঁ, এইটা দেখো অনেকটা এইচটিএমএল এর মতো লাগতেছে না, এইটুকু লাগতেছে কিনা? কিন্তু এইটাকে আলটিমেটলি আমরা কি বলবো, জেএসএক্স এক্সএমএল ফাইল, ঠিক আছে। তো যখনই আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল কোড লিখবো, ওটাকে বলবো কি, এক্সএমএল। এক্সএমএল, এইচটিএমএল না বলে তখন বলবো এক্সএমএল। এই যে এটা এক্সএমএল, বুঝতে পারছি। অনেকে এক্সএমএল বলে, এক্সএমএল বলে, অনেকে অনেক রকম বলে, বাট এটা হলো এক্সএমএল, ঠিক আছে। আর যখন হচ্ছে আমরা এটাকে কি জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখতেছি, তখন এটা নাম হয়ে যাবে কি, জেএসএক্স। জেএসএক্স মানে জাভা স্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন এই খেলাগুলাই আমাদেরকে খেলতে হবে। আমরা জাভা স্ক্রিপ্টে এতদিন সময় দিয়ে যা যা শিখে আসছি, ওই কাজগুলো আমরা এই যে রিটার্নের ভিতরে এগুলো করবো, বুঝতে পারছি। খেলা কি বুঝতো? আমরা কিন্তু খেলা আগে বুঝাই নিছি, এখন খেলা খেলবে, ঠিক আছে। এখন এই যে জেএসএক্স লিখলাম, এই যে আই এম এ স্টুডেন্ট অফ আসাদ সাথীরা, ভালো কথা। এই যে সোর্স লোগো, লোগোটা বাদ দিয়ে দে বা ইমেজটা বাদ দিয়ে দে, তাহলে কি হয়ে যাবে, তাহলে রিয়াক্টের যে ইমেজটা ছিল ওটা চলে যাবে, বুঝতে পারছি। আবার যদি নিয়ে আসি, দেখছো, তার মানে কি, এইটার সাথে আবার এই যে ক্লাস নেম অ্যাপ লোগো আছে না, এই অ্যাপ লোগোতে আবার কি করা আছে, সুন্দর করে ডিজাইন করা আছে, যে অ্যাপ ডট সিএসএক্স। এই সিএসএস এর ভিতরে যত ধরনের ডিজাইন আছে সব কিছু ডিজাইন করছে, ঠিক আছে। এই যে কন্টেন্ট সেন্টারে যাবে, অ্যালাইনমেন্ট আইটেম সেন্টারে যাবে, ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলামে আসবে, মানে কলাম বরাবর কাজ করবে, ডিসপ্লে হবে ফ্লেক্স, ঠিক আছে। মিনিমাম হাইট হবে 100 ভিএইচ, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা,
কিন্তু লেখার কালার হবে হোয়াইট। ফন্ট সাইজ হবে 10 পিক্সেল আর 2 মিনিমাম। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এইসব ডিজাইন অ্যাপ হেডারে করা আছে। এবার মিডিয়াতে অ্যাপ লোগো, এই যে অ্যাপ লোগোতে অ্যাপ লোগোর স্পাইন করা আছে কত সেকেন্ড, 20 সেকেন্ড লিনিয়ারে। ঠিক আছে, ইনফাইনাইট মানে থামবে না। ঠিক আছে, এরকম ডিজাইনগুলো আমরা কি করব, এই যে অ্যাপ ডট সিএসএস, এই অ্যাপ ডট সিএসএস এর ভিতরে যে জিনিসটা আছে এটাকে আবার অ্যাপ ডট জেএস এর ভিতরে ইনক্লুড করতে হয়। কিভাবে, এই যে দেখো ইম্পোর্ট লোগো, এই লোগো নামে আমরা কি করছি, লোগোটাকে আমরা ইম্পোর্ট করছি কোথায় থেকে, এই যে লোগো ফ্রম ডট স্ল্যাশ লোগো ডট এসভিজি। ঠিক আছে, আর এই যে অ্যাপ ডট সিএসএস এটাকে আমরা ইম্পোর্ট করছি। বুঝছো? তাহলে এই যে অ্যাপ ডট জেএস এর ভিতরে অ্যাপ ডট সিএসএস কে ইম্পোর্ট করছি। কিভাবে ইম্পোর্ট করতে হয় দেখছো তো? আর সবগুলা শেষে একটা করে টার্মিনেটর সাইন আছে, এটা কি খেয়াল করছো? এটা দেখতে হবে। ঠিক আছে, এই যে দেখো রিটার্ন শেষ হয়েছে, এখানে একটা টার্মিনেটর সাইন। টার্মিনেটর সাইন গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে বোঝা যায় লাইনটা কোথায় শেষ হয়েছে। ঠিক আছে, তার মানে এই লাইনটা এখানেই শেষ, এরপরের লাইনটা আবার এখানে। ক্লিয়ার? তো তাহলে আমরা কি নতুন করে একটা জেএস ফাইল বানাবো, তাই না? নাকি? হ্যাঁ, তাহলে আমরা এই যে সোর্স কোডে যাব, যাওয়ার পরে একটা নতুন ফাইল বানাবো। বললাম যে আমরা কি করতে চাই, ক্যালকুলেট করতে চাই। ক্যালকুলেট ডট কি বানাবো, এস। কিন্তু ক্যালকুলেটরে কিটা বড় হতে দেবে। আচ্ছা, ক্যালকুলেটর অনেক বড় হয়ে যায় না? শুধু ক্যাল লিখলে কেমন হয়, শুধু ক্যাল দিলাম। ঠিক আছে, তারপরে জেএস দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো সব জিনিস রেডি। তাহলে ক্যাল ডট জেএস নামে আমাদের একটা কি হয়েছে, ফাইল তৈরি করে ফেলছি। আবার ক্যাল ডট সিএসএস নামে আরেকটা ফাইল তৈরি করে ফেলি। ক্যাল ডট, তাহলে কি হবে, এই ক্যাল ডট জেএস এর ভিতরে ক্যাল ডট সিএসএস টাকে ইউজ করব। তো ক্যাল ডট জেএসএস কে আমরা কি ইউজ করব, কিভাবে, তাহলে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ম্যানুয়ালি করা যায়, আবার চাইলে কিভাবে করতে পারো, এনি স্টাইল। সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা কি করব, ডট স্ল্যাশ কাকে, ক্যাল ডট সিএসএস। ঠিক আছে, অ্যাপ ডট জেএস এ কিভাবে করছে সেভাবে। ওকে, ক্যাল ডট সিএসএস কে আমরা এখানে করলাম, আর এটা যে শেষ করলাম সেজন্য এটা। ওকে, যদি কোনো ইমেজ বা কোনো লোগোকে আমরা এখানে ইম্পোর্ট করতে চাই, তাহলে ওই ফোল্ডারটাকে দিয়ে দিলেও হবে, আবার ওই ইমেজটাকে ডাইরেক্ট দিলেও হবে। ঠিক আছে, এখন ক্যাল ডট জেএস এর ভিতরে আমরা যে কাজটা করব সেই কাজটা কিভাবে করবো সেটাও তো একটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা একটা ফাংশন বানাবো। ফাংশন, ফাংশনের ভিতরে লিখবো ক্যাল, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, লিখলাম রিটার্ন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটাকে শেষ করব। ঠিক আছে, আর ফার্স্ট ব্র্যাকেট না দিলে আপাতত 0 রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ক্যাল ডট জেএস ক্যাল ডট সিএসএস দিলাম। এখন আমরা কি করতেছি, কনস্ট্যান্ট ক্যাল, তারপরে এটা অ্যানোনিমাস একটা ফাংশন। অ্যানোনিমাস ফাংশন কেন, মানে এটা কি ডাইরেক্ট এক্সিকিউট হয়ে যায়, তাই না? তো আমরা ডাইরেক্ট এক্সিকিউট করে আমরা বলতেছি রিটার্ন করো হ্যালো ওয়ার্ল্ড। তার মানে এই ক্যাল ডট জেএস কে যে হচ্ছে কল করবে, সে পাবে কি, হ্যালো ওয়ার্ল্ড। বাট এই লাইনটা যদি না দেয় তাহলে দেখবেন আপনাকে একটা ইরর দেখাচ্ছে। ঠিক আছে, কেন ইরর দেখাচ্ছে, আপনাকে এখানে কোনো কিছু রানও করতে দিবে। ঠিক আছে, সে বলতেছে যে এক্সপোর্ট ডিফল্ট ইম্পোর্টেড অ্যাজ ক্যাল। আপনি যে এখানে ইম্পোর্ট করলেন, এই যে অ্যাপ ডট জেএস এর ভিতরে যে আপনি ক্যালকে ইম্পোর্ট করলেন, কিভাবে করলেন,
ওখান থেকে যদি এক্সপোর্ট করে তাহলে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ধরেন আপনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসবেন, এখন ইন্ডিয়া যদি এক্সপোর্টেশন বন্ধ করে দেয়, তাহলে আপনি আপনার দেশে যতই বলেন আয় পেঁয়াজ আয় আয় পেঁয়াজ আয়, আসবে? তার মানে ওখান থেকে আগে ছাড়তে হবে, তারপরে এখানে এসে রিসিভ করতে হবে। এই জন্যই আপনাকে এখানে এই যে ক্যাল ডট জেএসএ এখানে বলতে হবে যে এক্সপোর্ট ডিফল্ট ক্যাল, মানে ক্যালটাকে আপনি এক্সপোর্ট করলেন যে তুমি এটা যে কোনো জায়গায় কি করতে পারো, কাজে লাগাইতে পারো। ক্যালটাকে আপনি এখন যে কোনো জায়গায় ইউজ করলে ও এটার অ্যান্সার দিবে। বাট যদি আপনি না দিতেন তাহলে কি করতো, এইরর দিত। কারণ কি আপনার এটা এক্সপোর্টই হয় নাই, তো আপনি ইউজ করবেন কিভাবে? এই জন্য এখান থেকে জাস্ট এক্সপোর্ট করতে হয়। অন্যান্য আমাদের জ্যাঙ্গোতে এক্সপোর্ট করতে হয় নাই, বাট এখানে কি করতে হয়েছে, এক্সপোর্ট করা লাগে। এবং এখানে লিখতে হয় এক্সপোর্ট ডিফল্ট, এবং এই যে যে ফাংশনটাকে আপনি এক্সপোর্ট করতে চান সেই ফাংশনের নামটা লিখে দিতে হবে। ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, অ্যাপ ডট জেএস এর ভিতরে এটা ইউজ করতে পারবেন। এবং দেখেন আমি কেমন কি ট্যাগের মতোই করে ক্যালটাকে একটা ট্যাগ হিসেবে লিখছি না? যদি এই ট্যাগটাকে না লিখি তাহলে দেখবেন যে আমরা যে আউটপুটটা দেখতেছি এই আউটপুটটা কিন্তু আসবে না। হ্যালো আসছে? আমরা যদি এখন আবার দেই কন্ট্রোল ভি, এখন যদি এখানে যাই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে বুঝতে পারছি এই যে দেখতেছেন যে ক্যালটাকে লিখলাম, এটাকে আমরা বলতেছি কম্পোনেন্ট। হ্যাঁ, নিজে বানাইলাম। এই কম্পোনেন্ট গুলার জন্য আমরা রিয়াক্ট ইউজ করতেছি, যেন এটা বানাইতে পারি। পারবেন? তাহলে কি করলাম, জাস্ট একটা ফাইল বানাইলাম ক্যাল ডট জয়েস, ওটার ভিতরে আমরা কি করলাম, এটা চাইলে ইম্পোর্ট করবেন, না চাইলে নাই। আপনি যদি ডিজাইন দেন তখন, এখন ডিজাইন দেন না, এখন না দিলেও চলবে। ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি, কনস্ট্যান্ট ক্যাল, তারপরে একটা রিটার্ন করতেছি, এখানে যা লিখবো তাই। যে যা লিখবো তাই এটাকে আমরা বলতেছি কি জেএসএক্স। ঠিক আছে? জেএসএক্সটাকে আমরা কি করতেছি, রিটার্ন করতেছি। বাট এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না এটাকে এক্সপোর্ট ডিফল্ট করবো। এক্সপোর্ট ডিফল্টটা আমরা এভাবেও করতে পারি, আবার আরেক ভাবেও করতে পারি। ঠিক আছে? যেমন এখানে এইভাবে হবে, ফাংশন আকারে দিলে তখন যাবে। ঠিক আছে, ওইটাও দেখাই দিব। ঠিক আছে, তাহলে এটা করেন। তাহলে আমরা রিয়েক্টে